আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। স্পোকেন ইংলিশ মিন্স ইজ ব্রোকেন ইংলিশ, যার সাথে মাছ সমুদ্রে পড়লে যেরকম হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আচার থেকে শাড়ি সব ব্যবসায়ী আমরা পারি। কাজেতে নেই ভয়, বাইকে ঘুরতে হয়, পড়াতে ভালোবাসি তাই রোজ স্কুলেতে আসি। এমনই চারজন দিদির রোজকার জীবন সাফল্যের গল্প শুরু আছে। তনুকা, এবার তোমার জার্নির গল্প শুনি। বরাবরই ইচ্ছে ছিল টিচার হবে? বরাবরই ইচ্ছে ছিল, কারণ আমার দিদিও প্রফেসর, তো আমার ওই দিদি একটা ইন্সপিরেশন। আর ইংলিশ সাবজেক্টটা আমি বরাবরই খুব ভালোবাসতাম। ছোটবেলায় শুরুর দিকে নিজেরও কিছু ভীতি ছিল, কিন্তু নিজেও কাটিয়ে উঠেছি ভয়গুলোকে। তাই আমার বরাবর ইচ্ছে ছিল যে সাবজেক্টের প্রতি এত বছর যখন আমি এই প্রফেশনে রয়েছি, দেখেছি স্টুডেন্টদের মধ্যে অনেক ভয় কাজ করে। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সেখানকার টিচার, সেখানে আমি এখন কাজ করছি। এর আগে এই এত বছরে 10 বছরে আমি বিভিন্ন স্কুলে কাজ করেছি, সব জায়গায় শিখেছি। তবে আমার এখন যে প্রেজেন্ট স্কুল, সেই স্কুলের মেন স্ট্রিমের বাচ্চাদের পড়ানোর পাশাপাশিও তাদের আরেকটি প্রজেক্ট রয়েছে, সেটা একটা এনজিও টাইপই, তো সেটার নাম হচ্ছে সম্পূর্ণা। তো সেই সম্পূর্ণাতে কি হয়, আন্ডার প্রিভিলেজ বা স্লাম এরিয়ার কিছু বাচ্চাদেরকে ইংলিশ শেখানো হয়, বেসিক ইংলিশ। তো তাদের মধ্যে ভয়টা খুব কাজ করে দিদি, মানে এই সাবজেক্টটার প্রতি তাদের খুব ভয়। তো তাদের মধ্যে ভয়টা কাটিয়ে তোলার জন্য আমি তাদেরকে সবসময় মোটিভেট করি। রিসেন্ট যে আমি স্কুলে রয়েছি, সেখানে আমি প্রায় 3 বছর কাজ করছি। তো এখানে কাজ করার সময় ইনিশিয়ালি অনেক বাচ্চাই হয়তো ইংলিশে উইক ছিল বা তাদের কনফিডেন্স অতটা ছিল না। এত বছর ওদের সাথে কাজ করার পর বা ওদেরকে গ্রুম করার পর আজকে যখন দিদি ওদেরকে কনফিডেন্ট দেখি, অ্যাজ আ কনফিডেন্ট স্পিকার ওরা বলতে পারে। আমরা সবসময় ওদেরকে বলি যে স্পোকেন ইংলিশ মানে শুরুতে স্পোকেন ইংলিশ মিন্স ইজ ব্রোকেন ইংলিশ, যার সাথে কথা বলছো সে বুঝতে পারলেই হলো। অনেকেই আছে দিদি রাইটিং স্কিলে ওদের খুব প্রবলেম ইনিশিয়ালি দেখতাম। ওরা সবাই রাস্কিন বন্ডকে খুব পছন্দ করে। তো আমি আমার যে আগে স্কুলে ছিলাম সেখান থেকে একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম। তো ওখানে রাস্কিন বন্ড এসেছিলেন। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার এতগুলো স্কুলে কাজ করার সময় দেখেছি যে স্টুডেন্টদের ইংলিশ সাবজেক্টটার প্রতি খুব ভয়। বলাটা যদিও ওরা ম্যানেজ করে নেয় দিদি, কিন্তু লেখার সময় ওদের অনেক সমস্যা হয়। তো রাইটিং স্কিলটা ওরা কিভাবে ইমপ্রুভ করতে পারবে? তখন মনে আছে দিদি স্যার বলেছিলেন যে ওদেরকে একটা টপিক দাও, সেটা যে কোনো একটা ইজি টপিক। তাকে বলো সেই টপিকটার উপর প্রথম দিন একটা লাইন লিখতে, সেম টপিকের ওপর তাকে বলো নেক্সট দিন আর একটা লাইন লিখতে। এভাবে এক সপ্তাহে যখন ও একটা টপিকের ওপর একটা করে লাইন লিখবে, 7 দিন পরে তনুকা তুমি দেখবে যে সে একটা টপিকের ওপরই 7টা লাইন লিখতে পারছে। একদম। এখন তুমি নিশ্চয়ই খুব খুশি যে তুমি যেটা স্বপ্ন দেখেছিলে সেটাই হতে পেরেছো। অল দ্য বেস্ট তনুকা, খুব ভালো থেকো এবং এইভাবেই সুন্দরভাবে জীবন এগিয়ে যাও। রুনু, কতদিন হয়ে গেল এই ব্যবসার সাথে যুক্ত? 5-6 বছর হয়ে গেল। কিভাবে শুরু হলো? প্রথমে তো প্রোডাক্টগুলো বানিয়ে আগে সব রিলেটিভদের, বন্ধু বান্ধবদের দিয়ে গিফট হিসাবে দিই, যে কেমন খেতে হয়েছে না হয়েছে, কিভাবে বানাতে হবে জানতে হলো। হ্যাঁ একদম, আমি তো এগুলো সমস্ত ট্রেনিং নিয়েছি। কি কি রাখো? আমি রাখি আচার রাখি। কত রকমের আচার? আচার অনেক রকমের আছে। মিষ্টি আচার আছে, আমের মিষ্টি আচার, কুলের মিষ্টি আচার, তেঁতুলের মিষ্টি আচার। ঝালের মধ্যে হচ্ছে 5 মিশালি টক ঝাল, কাঁচা লঙ্কা, মুম্বাই লঙ্কা, রসুনেরটা প্রচন্ড পরিমাণে মানে অর্ডার থাকে। সবটাই কি নিজে করো? একদম সব নিজে বাড়িতেই করো? হ্যাঁ, আচার টাচারগুলো আমি কাউকে দিইনি। আর আচারের ক্ষেত্রে চালতা ফালতা কাটতে, এগুলো কাটার জন্য একটু হেল্পার লাগে। অনলাইন তো ঠিক আছে, কিন্তু যারা ধর তোমার থেকে এসে নেয়, কি করে তাদেরকে যোগাযোগ করতে পারলে? আমি যে অনলাইনে যখন আমার প্রোফাইল থেকে লাইভ করি, তখনও আমার নাম্বারটা আমি ইয়েতে দিয়ে দিই, পিন পোস্ট করে দিই। তো এটা করার পরে নিশ্চয়ই তোমার ব্যবসা এখন সংসারে অবশ্যই অনেক মানুষের কাছে পৌঁছে গেছে আর অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। খুব ভালো থেকো রুনু, তোমার ব্যবসা আরো বড় হোক, লোকের কাছে আরো পৌঁছাও। পূজা, পড়াশোনা করতে করতে হঠাৎ করে শাড়ির বিজনেস শুরু করলে কেন? বাড়ির ছোট মেয়ে আমি, তো বাবার ভীষণ স্বপ্ন ছিল বড় মেয়ে ঠিক আছে, বাট ছোট মেয়ে যেন কিছু অন্তত করে দেখায়। ছোট থেকে কখনো পড়াশোনার ছাড়া অন্য কিছু কখনো ভাবতে দেয়নি আমাকে। আর বাবার ভীষণ স্বপ্ন ছিল সরকারি চাকরি করব, কিন্তু দুর্ভাগ্য এটাই 2021 আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নেয়। হঠাৎ নিউমোনিয়ায় বাবার স্ট্রোক হয় আর বাবা হঠাৎ করেই চলে যায়। বাবার একটা দোকান ছিল, যে দোকানটার কথা আমি বললাম, রাজেশ্বরী বস্ত্রালয়। বাবা খুব তিলে তিলে পরিশ্রম করে ওই দোকানটা গড়ে তুলেছিল। কখনো ওই দোকানের কোনো কিছুতে আমাদেরকে আসতে দেয়নি। বাবা একটা কথাই বলতো, ব্যবসায় অনেক কষ্ট, তোরা পারবি না, পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া। তো সেই জন্য ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়াই আমার মধ্যে ছিল না। কিন্তু যখন বাবা চলে গেল, তখন দেখলাম যে এবার সংসারের হাল ধরার তো আর কেউ নেই। ওই সময়তে মা ভীষণ অসুস্থ হয়ে পড়লো, সুগার, কিডনি ড্যামেজ, একটা চোখও প্রায় চলে যেতে থাকলো। তো ওই মুহূর্তে আমার আর তখন করার কিছু ছিল না। তখন এটাই মনে হয়েছিল বাবার ব্যবসাটা এবার আমাকেই ধরতে হবে, কিছু করার নেই। তখন আস্তে আস্তে দোকানে যাওয়া শুরু করলাম।
তো বাবা কি শাড়ি নিয়েই কাজ করতেন? শুধু শাড়ি নয়, শাড়িটা মেইন, এছাড়াও ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ঠিক মাঝ সমুদ্রে পড়লে যেরকম হয় ঠিক সেরকম একা? আমি একা, আমার আশেপাশে তখন কেউ নেই। তখন আস্তে আস্তে চেষ্টা করছি যে কিভাবে ব্যবসাটাকে দাঁড় করাবো, না হলে মাকে বাঁচাতে পারবো না। মায়ের তখন ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন। তখন আস্তে আস্তে বিভিন্ন মার্কেটে যাওয়া শুরু করলাম। অর্ধেক মার্কেটের নামও জানতাম না, সবাইকে ফোন করে জিজ্ঞাসা করতাম যে তোমরা কি কেউ জানো বাবা কোন মার্কেটে যেত। তাহলে সেই দিন থেকে আজকে এখন দোকানের কি অবস্থা? এখন দাঁড় করাতে পেরেছি। এখন প্রত্যেকটা মার্কেটে আমি একা যাই, যত জায়গা থেকে যত মাল কালেক্ট করার থাকে সমস্তটা একা করি। মায়েরও একটা কথা, বাবার স্বপ্নটা পূরণ করিস। তো দোকানটা চলে, তার সাথে আমার পড়াশোনাটাও চলে। খুব ছোট বয়স থেকেই খুব স্ট্রং হতে হয়েছে। সমাজ শিখিয়ে দিয়েছে তোমার পাশে কেউ থাকবে না, নিজেকে তোমাকে একা একাই লড়ে লড়াই বাঁচতে করতে হবে। একদমই তাই। সবাই পাশে থাকবে, ভরসা দেবে, আমি আছি, বাট লড়াইটা তোমার একার। একদম এরকম হেড স্ট্রং হয়ে থাকবে এবং সম্মানের সাথে মাথা তুলে সমাজে থাকবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আরো বড় হোক তোমার এই ব্যবসা, মানুষের কাছে পৌঁছে যাও অনেক ভালোভাবে। অদিতি, তুমি গ্রামের মেয়ে, আজকে এমআর হয়ে দাপিয়ে বেড়াচ্ছ। একদম দিদি, ছোটবেলা থেকে সবার মতো আমারও জীবনে স্ট্রাগল গেছে। ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে, যেহেতু গ্রামের মধ্যে ওই ব্যাপারটা নেই। কিন্তু আমার বাপি মা নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করতো আমার মেয়েকে কী করে 5টা মেয়ের থেকে আলাদা করে আমি মানুষ করতে পারবো। তো সেই স্বপ্নটা আমার মধ্যেও চলে এসেছিলো। এইভাবেই মানে সারাদিন কঠোর পরিশ্রম করে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও মনে হয়েছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে আমি বাবা মার পাশে দাঁড়াবো। ফার্মাসি নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। দেন আমি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি পাই। আমার হেডকোয়ার্টার ছিল শিয়ালদায় অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ। তো ওখানে যখন আমি যাই, যেহেতু আমি প্রত্যন্ত একটা গ্রাম থেকে এসেছি, তো আশপাশের যারা আমার কালিগ ছিল তারা অনেকেই ভেবেছিল যে একে আমি এখানে টিকতে দেবো না। মানে আমার পেছনে অনেক পলিটিক্স চলতো। মানে যেহেতু আমাদের কাজ হচ্ছে ডক্টরকে ভিজিট করা, আমি গ্রাম থেকে গিয়ে কলকাতার মতো একটা জায়গা, সব কিছু আমার কাছে নতুন, কোনো রাস্তাঘাট আমি চিনি না। তুই কলকাতা শহরে এসে ডক্টরদের সাথে ডিল করা সেটা সহজ ছিল না? একদমই সহজ ছিল না। নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, ডাক্তারদের বোঝানো, আমার প্রোডাক্ট সম্বন্ধে বোঝানো, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করা খুব একটা সহজ কাজ ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে চিনিয়েছি প্রথমে যে আমি অদিতি দে, আমি এরকম একটা গ্রাম থেকে এসেছি, আমি এই কোম্পানি, আমার এই প্রোডাক্ট আছে, স্যার লিখুন। এইভাবে মানে পুরো গ্রুমিংটাই আমার বাপি মা আমাকে শিখিয়েছে যে এইভাবে তোকে বলতে হবে। দেন ওখানে আমি যখন জয়েন করি তখন সেল ছিল 0, যেহেতু নতুন হেডকোয়ার্টার ছিল। আমি 1.5 বছর পর যখন ওখান থেকে আমি স্কিপ করে অন্য কোম্পানিতে জয়েন করলাম, তখন সেখানে সেল গিয়ে দাঁড়িয়েছিল 1.5 লাখ টাকা। সেখান থেকে আবার নতুন করে ইন্টারভিউ দিয়ে এখন ফার্মান নাম্বার 1 কোম্পানি। তো ওখানে অ্যাজ এ সিনিয়র সেলস এক্সিকিউটিভ আমি আছি। ডক্টরদেরকে বোঝাতে হয়, তাদের সাথে রিলেশন বিল্ড আপ এখন এমনই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ডক্টররা আমাকে মা বলে ডাকে। এখনো কি বাসে বাসে ট্রামে ট্রামে? না, এখন আমি একটা স্কুটি কিনেছি। তার মানে 4 বছর অদিতি অনেকটা বড় হয়ে গেছে। একদম। তো এই 4 বছরে আমি রিসেন্ট বাড়ি রেনোভেশন করিয়েছি, গ্রামের বাড়ি, একটা 4 হুইলার কিনেছি। ভেরি গুড। আর কি চাই? বাবা মা তো সব থেকে খুশি। এখন মা বাবাকে ভালো রেখেছো, বাড়ি তৈরি করেছো, গাড়ি করেছো, আর কি চাই? আরো হবে, যা যা স্বপ্ন দেখবে সবাই। পরিশ্রমের তো কোনো বিকল্প নেই, পরিশ্রম করে যাবে। সবাই থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।